বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে ভূগোল ও পরিবেশ বিষয়ে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পৃথিবীর গতি এর মধ্যে আমরা আহ্নিক গতি নিয়ে আমরা কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সময়ে এই একটা ক্লাস দিয়ে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটা, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটা, আমাদের এসএসসি শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটা। তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখবা এবং পিছনের জিনিসগুলো তোমরা ভালো করে একটু পড়বা। তো আমরা এই দ্বিতীয় অধ্যায়ের শুরুতে আমরা যেই জায়গা থেকে শুরু করছিলাম, যেখানে থেকে আমরা ক্লাস শুরু করছিলাম, আমরা সৌরজগৎ নিয়ে কথা বলছিলাম এবং তোমাদের পাঠ্য বইয়ে এবং তোমাদের আমরা ক্লাসেও তোমাদের কিন্তু একটা চার্ট দেখাইছিলাম, যেখানে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলা ঘুরতেছে। ওইখানে আমরা বলছিলাম যে এক সময় আমরা জানতাম যে সূর্য ঘোরে, আবার আমরা জানলাম যে পৃথিবী ঘোরে। এইবারে এখন আমরা জানি যে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। তাহলে সবকিছুই, যেহেতু সৌরজগতের সবকিছুই ঘোরে, আমরা স্বাভাবিকভাবেই যদি গাড়ির কথা বলি, যে কোনো কথা বলি, ঘোরা ছাড়া কিন্তু কোনো চলে না। ঘোরা ছাড়া মানে গতি ছাড়া কোনো কিছু চলতে পারে না। তো গতি ছাড়া যদি কোনো কিছু চলতে না পারে, তাহলে পৃথিবীও ঘোরে। এখন আমরা জানি যে সূর্য একটি নক্ষত্র, অর্থাৎ সূর্য তার নিজ অক্ষের উপর ঘোরে, সে কারো অক্ষের উপরে ঘোরে না। কিন্তু পৃথিবী তার নিজ অক্ষের উপরও ঘুরে এবং পৃথিবী সূর্যের চারিদিকেও একবার ঘুরে। এই হলো সূর্যের ঘোরা আর পৃথিবীর ঘোরা। তো এই যে সূর্য নিজ অক্ষের উপর ঘুরে এটা না, পৃথিবী তার নিজ এক অক্ষের উপর একবার ঘুরে আসে। অর্থাৎ পৃথিবী, আমরা জানি পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে, নিজ অক্ষের উপর একবার ঘুরে আসতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টার মতো সময় লাগে। আর সূর্যের চারিদিকে যে একবার ঘুরে আসে, এই তো ঘুরতে প্রায় 365 দিন সময় লাগে। এখন পৃথিবী, তুই খুব খেয়াল দিয়ে ভালো করে বুঝতে পারবে, এইখান থেকে যদি আমরা না বুঝি পরবর্তীকালে ক্লাসগুলো আমাদের কিন্তু কঠিন হয়ে পড়বে। পৃথিবীতে নিজ অক্ষের উপর একবার ঘুরে আসে, এই যে একবার ঘুরে আসে, এই গতিটাকে বলা হয় আহ্নিক গতি, আর এই সময়টাকে বলা হয় সৌর দিন। তাহলে আমরা আহ্নিক গতি পাইলাম আর সৌর দিন পাইলাম। আর পৃথিবী নিজ অক্ষের উপর একবার ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে। তাই একবার ঘুরে আসতে 365 দিন সময় লাগে। এই যে 365 দিনে একবার সূর্যকে চারিদিকে ঘুরে আসে, এই গতিটাকে বলা হয় বার্ষিক গতি, আর এই সময়টাকে বলা হয় সৌর বছর। তাহলে আমরা আহ্নিক গতি বুঝলাম, সৌর দিন বুঝলাম, বার্ষিক গতি বুঝলাম, সৌর বছর বুঝলাম। এখন এইটারে আহ্নিক গতি লাগলো কেন আর বার্ষিক গতি লাগলো কেন? আমরা যদি 200 মিটারের দৌড়ের লেখি 200 মিটার দৌড়, তাহলে এই জন্য পৃথিবীর জন্য এইটাকে বলা হয়েছে কি আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এইবারে আমরা একটা বিষয়, ভূগোল ক্লাসের শুরুতেই আমরা একটা কথা প্রায় বলে থাকি, যে আমরা কিন্তু পৃথিবীর মধ্যে বাস করি না, আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করি। যেহেতু পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি, তাহলে আমরা পৃথিবীর যখন ঘোরে, তখন তো আমাদের উচিত আমরা মানে ওই হিসাবে তো আমরা ছিটকে পড়ে যাওয়ার কথা। কিন্তু যেন আমরা একটা বলের উপর দাঁড়াই বা একটা ছোট শিশুকে যদি আমরা বলের উপর দাঁড়াই করি, তাহলে শিশু যখন বলটা করি তখন তো পড়ে যাবে। কিন্তু না, আসলে কিন্তু এইটা করে না। কারণ পৃথিবী ভূপৃষ্ঠের অবস্থানের কারণ ভূপৃষ্ঠের অবস্থান করার কারণে মানুষ
জীবজন্তু এবং বায়ুমণ্ডল প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতিতে আবর্তন করছে, অর্থাৎ পৃথিবী তার নিজ গতিতে ঘোরে, আমরাও ঘুরি। কিন্তু আমরা গাছে আজকের যেই জায়গায় আমরা গাছে আছে, আমরা গাছে কিন্তু সারা কেমন পর্যন্ত এই একই জায়গাটা, কিন্তু আমরা গাছে সহ ঘুরি। কিন্তু এটা আমাদের মেধায় আসতে কিন্তু একটু কঠিন লাগবে। এইটা যদি আমরা দেখতে পারি, এটা দেখা যায় যদি আমরা একটা উত্তরবঙ্গ অথবা দক্ষিণবঙ্গ ওই জায়গায় যাই, কল্পনা করি, তাহলে ওই জায়গায় গেলে দেখা যায় যে পৃথিবী থরথর করে ঘুরতেছে, কিন্তু আসলে আমরা এটা বুঝতে পারবো না। আবার আমরা একটা চক অথবা আমরা এই কলমটা উপরের দিকে ফালাই দিলাম, তো উপরের দিকে ফালাই দেবো কিন্তু নিচের দিকে আসবে, কারণ পৃথিবীর সবকিছু তার নিজের দিকে টানে। এই জন্য আমরা ছিটকে পড়ে যাই। আবার পৃথিবীর যে আয়তনটা আছে, পৃথিবীর যে আয়তন আছে, এর তুলনায় আমরা এত ক্ষুদ্র যে এটা অনুভব করি না বা ছিটকে পড়ি না। পৃথিবীর প্রতিটি স্থানের আবর্তনের গতি সুনির্দিষ্ট, তাই আমরা এর গতি অনুভব করি না। দুইটি বস্তুর মধ্যে একটি বস্তু যদি দাঁড়িয়ে থাকে, অন্য বস্তুটি চলতে থাকে, তাহলে বোঝা যায় যে তার গতি আছে। এভাবে পৃথিবীর সামনে স্থির বা সমান কোনো বস্তু নাই যার সাপেক্ষে আমরা পৃথিবীর আবর্তনের গতি বুঝতে পারি। এরপরে আহ্নিক গতির প্রমাণ। আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে আমরা ভূগোলের ছাত্রছাত্রী হিসাবে, শিক্ষক হিসাবে আমরা আগেই জানি যে আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করি, পৃথিবীর মধ্যে বসবাস করি না। তাহলে আমরা কেন পৃথিবী যখন ঘোরে তখন 24 ঘন্টাই কিন্তু ঘুরতে আসে, একটা দিনের মধ্যে রাত্রের মধ্যে ঘুরতে আসে, কিন্তু তারপর আমরা কিন্তু এইগুলো অনুভব করতে পারি না। এই বিষয়টা বুঝতে পারলাম। এইবারে আমরা আহ্নিক গতির কারণটা, গতির প্রমাণ, এটা যে আহ্নিক গতি কি আমরা মহাকাশের মঙ্গল গ্রহ বলি, চাঁদে বলি, যেইখানেই যাই ওইখান থেকে পৃথিবীর যে ছবিটা তুলি, ওইখান থেকে আমরা দেখি যে পৃথিবীর সবসময় পশ্চিম দিক থেকে পূর্ব ঘুরে। ভালো করে কথাটা বুঝলেও, কারণ পূর্ব দিক থেকে না, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরলে এটা একটা সুবিধা হয় কি, এটা আমরা প্রমাণটা কি, যেহেতু জাপান আমাদের দেশ থেকে পূর্ব, আর জাপানের সূর্যোদয় আগে দেখা যায়, এই জন্য জাপানকে সূর্য, এই জন্য পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে বিদায় কিন্তু পূর্ব দিকের দেশগুলো কি কারা সূর্য আগে দেখা যায়। পৃথিবীর আকৃতি, পৃথিবীর কেন্দ্র বিমুখী আবার কেন্দ্রমুখী, এই দুইটা জিনিস সে কারণে দিন রাত্রি হওয়া। এখন একটা আমরা দিন রাত্রির কথাই আমরা চিন্তা করি। দিন রাত্রি আজকের আমাদের 27 তারিখ বা 27 তারিখ, আমরা দেখলাম যে রাত্রটা আগে সংঘটিত হলো। এই যে পৃথিবীর আহ্নিক গতিটা পৃথিবী যখনই আমি একটা মোমবাতির সামনে আমি একটা বল রাখি, বলটা যখনই আমরা এটা রাখলাম তখনই একটা অংশ কি হইলো, তার একটা অংশ মানে অন্ধকার হইলো, আর একটা অংশ সামনের অংশটা আলোকিত এবং পিছনের অংশটা কি অন্ধকার। তাহলে যেই অংশটা আলোকিত হইলো ওই অংশটা দিন, এবং যে অংশটা অন্ধকার হইলো আবার ওই অন্ধকারের অংশটা কি ঘুরে আসলো তখন ওই অংশটা দিন হইলো, এবং যে আলোর যে অংশটা হলো ওই হলো। তাহলে এটা এইভাবে আহ্নিক গতি এটা প্রমাণ করে। আর একটা হলো দিবারাত্রি হওয়া। ফ্রেলের সূত্রের সাহায্যে আমরা জানি সমুদ্রের স্রোত ও বায়ু প্রবাহ, এটার সাথে এটা মিল আছে। সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, যার এর কারণেই এই সমুদ্রের বায়ু প্রবাহ, সমুদ্রের স্রোত গতি প্রমাণ করে যে আহ্নিক গতি পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে। এইবারে আমরা আহ্নিক গতির ফলাফল নিয়ে আমরা একটু কথা বলবো। এখন আসলে আহ্নিক গতির অনেকটা কারণের মধ্যেই ফলাফল
চলে আসছে। তারপরও ফলাফল হিসাবে যদি আমরা ওই কথাই আবার বলতে চাই যে পৃথিবীতে দিবারাত্রি সংগঠিত হওয়া, এই যে আমরা জানলাম যে যদি এই দিবারাত্রিটা সংগঠিত আহ্নিক গতিটা না থাকতো তাহলে এক টানা কি হইতো, দিন থাকতো, এক টানা রাত্রি থাকতো, তাহলে কি এটা একটা, এই জন্যই দিবারাত্রি সংগঠনের জন্য আহ্নিক গতি এর একটা বিশাল ফলাফল। আমরা জোয়ার ভাটাই কথা চিন্তা করি। জোয়ার ভাটা আমরা জানি যে আমাদের 6 ঘন্টা পর পর আমরা দেখি যে জোয়ার হয়, আবার ভাটা হয়। তাহলে এটা আহ্নিক গতির কারণে এটা হয়। বায়ু প্রবাহ, সমুদ্র স্রোতের সৃষ্টি, এটা আমরা আগে বলছিলাম যে উত্তর গোলার্ধে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে এই যে বায়ু প্রবাহ, এই যে ফেরেলের সূত্র আমরা বলি, তাপমাত্রার তারতম্য হয়। তারপরে সময় গণনা নির্ধারণের জন্য এবং উদ্ভিদ প্রাণী জগৎ সৃষ্টি, যে এই জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটার কথা আমাদের নাম বলতে হয় যে উদ্ভিদ প্রাণী জগৎ সৃষ্টিতে কি হয়। এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ জায়গা যে পৃথিবী আবর্তনের কারণে পৃথিবীতে সব জায়গায় পর্যায়ক্রমে সূর্যের আলোয় পড়ে এবং দিন রাত্রি হয়। উদ্ভিদ প্রাণীর জন্য সূর্যের আলোকেই বেশি প্রয়োজন। দিনের বেলায় সূর্য থেকে শক্তি সঞ্চয় করে এবং রাত্রিবেলা ওই শক্তি নিজেদেরকে শারীরিক বৃত্তীয় কাজে লাগায়। কোনো প্রাণী দিনে, আবার কোনো প্রাণী রাতে খাদ্য সংগ্রহ করে। পৃথিবীর গতি ফলে দিবারাত্রি সংঘটিত, আহ্নিক গতির ফলে এই দিবারাত্রি সংঘটিত হয় এবং তার উপর উদ্ভিদ ও প্রাণী জগতের নিয়ম শৃঙ্খলা অনেক অংশে নির্ভরশীল। তাহলে আমরা আজকে আর সামনে কথা বলবো না, আমরা আহ্নিক গতির বিষয়ে আমরা কথা বললাম যে এটা কিন্তু মানব জীবনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা যদি না থাকতো তাহলে মানুষের একটা পরিশেষে আমরা যে কথাটা বলতে চাই যে মানুষের জীবনের শৃঙ্খলার কোনো অবকাশ থাকতো না, যার কারণে আমাদের পৃথিবীর মধ্যে আল্লাহ বা সৃষ্টিকর্তার একটা অবদান যে এই আহ্নিক গতি আমাদের পৃথিবীর মধ্যে একটা, দেখা যায় যে কোনো কোনো প্রাণী রাত্রের বেলা খাদ্য সংগ্রহ করে, বিড়াল বা অন্যান্য অনেক প্রাণী, আবার কোনো কোনো আমরা অনেকে দিনের বেলায়। তো এইভাবে আহ্নিক গতি আমাদের কাছে সৃষ্টিকর্তার বা আল্লাহর একটা অশেষ রহমত। আশা করি তোমরা সকলে ভালো থাকবা, আর ক্লাসটা একটু দেখবা, এই ক্লাসের প্রথম ক্লাস থেকে সব ক্লাস দেখবা। আগামী দিন আমরা আবার বার্ষিক গতি নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।